বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছো। আমিও ভালো আছি। বিআরএসসি অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের আবারও স্বাগতম জানাচ্ছি। আমি শাহ মোহাম্মদ তাহমিদুল ইসলাম, সহকারী শিক্ষক ইংরেজি, ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ। আমাদের এই দেশের পরিস্থিতিতে আশা করি সবাই বাসায় বসে সুস্থ আছো এবং সেই সঙ্গে পড়াশোনাটা ভালোভাবে চালিয়ে দিচ্ছ। তোমাদের এই পড়াশোনা চালিয়ে নেওয়ার জন্য, সহজ করার জন্য আমাদের স্কুল কর্তৃপক্ষ অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছেন। সেজন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ দিয়ে ক্লাসটা শুরু করতে যাচ্ছি। তো শিক্ষার্থীরা, আমি আজকে এসেছি নবম দশম শ্রেণীর কানেক্টরস নিয়ে আলোচনা করার জন্য। তোমরা জানো সামনে আমাদের মিড টার্ম পরীক্ষা হবে, সেই মিড টার্ম পরীক্ষার সাজেশনস অনুযায়ী আমি ক্লাসটা নিচ্ছি। তো মনোযোগ দিয়ে শুনো, আশা করি বুঝতে পারবে ও অনেক উপকৃত হবে। তো শুরুতে জেনে নেওয়া যাক কানেক্টরসটা আসলে কি। কানেক্টরসের সংজ্ঞা হলো যা দুটি ওয়ার্ড, ফ্রেজ, ক্লোজ বা দুটি সেন্টেন্সকে যুক্ত করে তাকে বলা হয় কানেক্টরস। আবারও বলছে, যা দুটি ওয়ার্ড, ফ্রেজ, ক্লজ বা দুটি সেন্টেন্সকে যুক্ত করে তাকে বলা হচ্ছে কানেক্টরস বা সংযোগকারী শব্দ। কানেক্টরসের সংখ্যা অগণিত, কেননা অ্যাডভার্বের সংখ্যাও অগণিত। অ্যাডভার্ব যত বেশি হবে কানেক্টরসের সংখ্যাও তত বেশি হবে। তোমরা জানো অ্যাডভার্বগুলোই মূলত আমাদের পরীক্ষায় কানেক্টর হিসাবে ব্যবহৃত হয়। তবে অ্যাডভার্ব ছাড়াও যে ওয়ার্ডগুলো কানেক্টর হিসেবে ব্যবহৃত হতে পারে তার মধ্যে রয়েছে কনজাংশন। কনজাংশনগুলো কিন্তু পরীক্ষায় কানেক্টর হিসেবে ব্যবহৃত হয়। তাছাড়া আরও রয়েছে ফ্রেজ ওয়ার্ডগুলো কানেক্টর হিসেবে ব্যবহৃত হয়। তারপর আছে অ্যাডভার্ব। তার মানে কনজাংশন, ফ্রেজেস এবং অ্যাডভার্ব এগুলোই আমাদের পরীক্ষায় কানেক্টর হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। তোমরা সকলেই জানো যে কনজাংশন কোনগুলো, যেমন অ্যান্ড, অর, বাট, ইয়েট, তারপর আছে আফটার, বিফোর। এগুলো ফ্রেজ হচ্ছে অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি, এগুলো এই সমস্ত ফ্রেজ। তারপর আরও হতে পারে অ্যাডভার্ব, জেনারেলি, নর্মালি, এই সমস্ত কথা আমাদের অ্যাকচুয়ালি, রিয়েলি, এগুলো কিন্তু অ্যাডভার্ব হিসেবে আমাদের কানেক্টরসে এসে যায়। তো এখন আমরা চলে আসি যে কানেক্টরসের সংজ্ঞাটা একটু সহজ করে বলি। পূর্বের সেন্টেন্সের সাথে পরের সেন্টেন্সের সংযোগ স্থাপনকারী শব্দকেই মূলত সেন্টেন্স কানেক্টর বলা হয়ে থাকে। Connectors are used to connect a large group of words, phrases and sentences. আচ্ছা, তো এখন আমরা অনেকেই লিঙ্কিং ওয়ার্ডসের সাথে কানেক্টরসটা গুলিয়ে ফেলি। তো অ্যাকচুয়ালি লিঙ্কিং ওয়ার্ডস এবং কানেক্টরসের মধ্যে সামান্য পার্থক্য আছে। আমরা আজকে লেসনের সাথে একটু আলোচনা করে নিব। তো আর কানেক্টরস কোথায় বসে? কানেক্টর বসে মূলত ফুল স্টপের পরে বাক্যের শুরুতে, হ্যাঁ। আর অপরদিকে লিঙ্কিং ওয়ার্ডস বা লিঙ্কার্সটা বাক্যের মাঝখানে বসে। এটাই হচ্ছে মূলত পার্থক্যটা। কানেক্টরস বসে ফুল স্টপের পরে বাক্যের শুরুতে, আর লিঙ্কার্স বা লিঙ্কিং ওয়ার্ডসটা বাক্যের মাঝে বা মধ্যখানে বসে থাকে। তো এখন আমরা আজকে বুট কুশন দিয়ে আমরা তোমাদেরকে প্র্যাকটিস করাচ্ছি। আশা করি সবাই বাড়িতে বসে গুরুত্বপূর্ণ কানেক্টরস হিসেবে যে ওয়ার্ডগুলো পরীক্ষায় বেশি আসে এগুলো সবাই যার যার বই থেকে তোমরা প্র্যাকটিস করছো বা শিখেছো। তো আমরা ওই সমস্ত ওয়ার্ড আজকে বিস্তারিত আলোচনা করব না। আজকে শুধু তোমাদেরকে দেখাবো কিভাবে কোনো একটা প্যাসেজকে আমরা আনসার করব। অর্থাৎ কানেক্টরস হিসাবে পরীক্ষায় যে প্যাসেজটা আসে এটা আসলে কিভাবে আনসার করতে হয় তার টেকনিকটা আমরা আজকে একটু আলোচনা করব। তো তোমরা জানো যে অ্যাডভার্বের সংখ্যা বেশি, এজন্য কানেক্টরসের সংখ্যাও বেশি। কিন্তু গ্রামারিয়ানরা 353টির মতো একটা লিস্ট তারা তৈরি করেছেন। এই 353টা অ্যাডভার্বই আমাদের কানেক্টরস হিসেবে ব্যবহৃত হয়। তবে আমাদের নবম দশম শ্রেণীর বইগুলোতে বা পাঠ্যপুস্তকে এতগুলো ওয়ার্ড আসলে আমাদের পড়তে হবে না। তোমাদের আসলে ভয় পাওয়ার বা টেনশন করার কোনো কারণই নেই। আমাদের গ্রামার বইগুলোতে যে ওয়ার্ডগুলো দেওয়া থাকে এগুলো চর্চা করলেই হবে। পাশাপাশি আমাদের অ্যাডভার্ব সম্পর্কে একটু ধারণা থাকলেই হয়ে যাবে। তো যাই হোক, আমরা এখন লেসনে চলে যাচ্ছি। চলো আমরা লেসনে চলে যাই। বুট কুশন দিয়ে আজকে শুরু করব। তো প্রথমে আজকে আমি সিলেক্ট করেছি অল বোর্ড 2018 সাল থেকে। আমরা একটা বাক্য পড়লেই বা প্যাসেজটা পড়লেই এক সম্পর্কে ধারণা পাবো। তবে প্যাসেজটা শুরু করার আগে বলতে চাচ্ছি যে শুধুমাত্র একটা ইন্ডিভিজুয়াল সেন্টেন্স পড়েই কানেক্টরস আনসার করা যায় না। কানেক্টরস আনসার করতে হলে পাশাপাশি দুটি বাক্যের অর্থই ভালোভাবে জানতে হবে। তোমরা জানো আমার পূর্বের ক্লাসগুলোতেও আমি বলেছি যে গ্রামার আনসার করতে হলে শুধুমাত্র গ্রামারের রুলস জানলেই হয় না, পাশাপাশি যে প্যাসেজটা, যে সেন্টেন্সটা পরীক্ষায় আসে ওই প্যাসেজ বা সেন্টেন্সের বাংলা অর্থগুলো জানতে হয়। তোমরা জানো গ্রামারের রুলস তোমাকে 50% হেল্প করবে আর 50% হেল্প করবে ওই বাক্যের অর্থ জানা। এই দুই ক্ষেত্রে পারদর্শী হতে পারলে আমরা আনসারটা সহজেই করতে পারবো। তো চলো আমরা শুরু করি। তো প্রথমে বলা হচ্ছে এখানে শূন্যস্থান দেওয়া আছে, তারপরে ভার্বের সাথে আইএনজি দেওয়া আছে। টেক থেকে হয়ে গেল টেকিং, অর্থাৎ টেকিং ফুড, খাদ্য গ্রহণ।
উই শুড বিয়ার ইন মাইন্ড, আমাদের মনে রাখা উচিত। আচ্ছা, তো আমরা জানি ভার্বের সাথে যখন আইএনজি থাকে এবং ওই আইএনজি যুক্ত ভার্বের আগে যখন শূন্যস্থান দেওয়া থাকে তখন সেখানে অবশ্যই হোয়াইল হবে। হোয়াইলের বাংলা অর্থ হচ্ছে যখন। এখানে যখন দ্বারা কিন্তু টাইমটা নির্দিষ্ট করা হয়নি, যে কোনো সময় হতে পারে, অর্থাৎ খাদ্য গ্রহণের সময়টা। তো বলছে হোয়াইল বাংলা অর্থ হচ্ছে যখন, আইএনজি যুক্ত ভার্বের আগে শূন্যস্থানে হোয়াইল হবে। হোয়াইল টেকিং ফুড, খাদ্য গ্রহণের সময় উই শুড বিয়ার ইন মাইন্ড দ্যাট, আমাদের মনে রাখতে হবে যে। এখানে আনসারটা হবে দ্যাট। দ্যাটের বাংলা অর্থ হচ্ছে যে অথবা যা। যে বা যা অর্থ প্রকাশ করলে আমাদেরকে দ্যাট দিতে হবে। কথাটা ছিল আমাদের মনে রাখতে হবে যে। এই যে অর্থ প্রকাশ করার জন্য আমাকে এখানে দ্যাট ইউজ করতে হবে। সেজন্য কি করতে হবে, এই সেন্টেন্সের মিনিংটা কি হতে পারে, বাংলা অর্থটা সম্পর্কে আমার সম্যক ধারণা থাকতে হবে। তো চলে আসি, উই ডোন্ট ইট জাস্ট টু স্যাটিসফাই হাঙ্গার অর টু ফিল দ্য বেলি, আমরা শুধু ক্ষুধা নিবারণের জন্য কিংবা পেট ভরার জন্যই খাই না। বলছে খাদ্য গ্রহণের সময় আমাদের মনে রাখতে হবে আমরা শুধু ক্ষুধা নিবারণ কিংবা পেট ভরার জন্যই খাই না। আসলে লেখক এখানে বলছেন আমরা কেন খাবো, একটু পরে আসবে। উই ইট, আমরা খেয়ে থাকি। তারপর হবে উই ক্যান প্রিজার্ভ আওয়ার হেলথ। তো এখানে দেখা যাচ্ছে শূন্যস্থানের পরে সাবজেক্ট আছে উই, এবং উই সাবজেক্টের পরে একটা ক্যান দেওয়া আছে। কথা হচ্ছে শূন্যস্থানের পরে সাবজেক্ট হিসেবে একটা সাবজেক্ট থাকবে, উই, হি, শি, দে, এমন কোনো সাবজেক্ট থাকতেই পারে। তো সাবজেক্টের পরে যদি ক্যান অথবা কুড কিংবা মে অথবা মাইট থাকে, সাবজেক্টের পরে ক্যান, কুড বা মে, মাইট থাকলে তুমি শিওর যে শূন্যস্থানে সুদেট হবে। এটা হচ্ছে সুদেটের নিয়ম অনুযায়ী হবে। সুদেটের বাংলা অর্থ হচ্ছে যাতে করে। তো বলছে উই ইট সো দ্যাট উই ক্যান প্রিজার্ভ আওয়ার হেলথ, আমরা খাই যাতে করে আমরা স্বাস্থ্য গঠন করতে পারি। তো এখানে আমরা কিন্তু অর্থ না জানলেও আনসারটা করতে পারছি, কারণ আমরা জানি সুদেটের পরেই সাবজেক্টের পরে ক্যান বা কুড থাকে। এখানে আমার অর্থ না জানলেও হচ্ছে, কিন্তু আমি যখন বি নাম্বার সেন্টেন্সটা আনসার করতে গেলাম সেখানে কিন্তু আমাকে অবশ্যই অর্থ জানতে হয়েছিল। অর্থাৎ কোথাও তোমাকে অর্থ হেল্প করছে, কোথাও তোমাকে গ্রামারের রুলস হেল্প করছে। তো চলে আসি পরের অংশে। সাম পিপল লিভিং ইন দ্য মিস্ট অফ পভার্টি, দারিদ্রতার মধ্যে বসবাসরত কিছু লোক ডোন্ট ইট দ্য ফুড, তারা ওই সমস্ত খাবার খায় না দে নিড ফর গুড হেলথ, যা তাদের ভালো স্বাস্থ্যের জন্য দরকার। বলছে প্রাচুর্যতার মধ্যে বসবাস করেও কিছু লোক তারা তাদের স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় গুড ফুডটা তারা খায় না। কেন তারা খায় না, কারণটা হচ্ছে দে হ্যাভ নো নলেজ অফ দ্য সায়েন্স অফ হেলথ অ্যান্ড নিউট্রিশন, কারণ তাদের স্বাস্থ্য এবং পুষ্টি বিজ্ঞান সম্পর্কে বা পুষ্টি সম্পর্কে তাদের কোনো ধারণা থাকে না। তো বলা হলো প্ল্যান্টির মধ্যে বসবাস করে, প্রাচুর্যের মধ্যে বসবাস করে এমন রিচ ম্যানরাও, ধনী লোকেরাও তাদের স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় খাবারগুলো তারা খায় না। তারা কেন খায় না, না খাওয়ার কারণটা হলো তাদের খাদ্য ও পুষ্টিবিজ্ঞান সম্পর্কে তাদের কোনো ধারণা নেই, সেজন্য। তো এখানে কারণ বোঝাচ্ছে, তুমি যে জানো কারণ বোঝানো হয়ে থাকে তো অবশ্যই শূন্যস্থানে আমাকে বিকজ অথবা অ্যাজ দিতে হবে। এখানে বিকজ দিলেও হবে, অ্যাজ দিলেও হবে। আমরা জানি যে আনসারে কিন্তু বিকল্প থাকতে পারে, বিকল্প আনসারও হতে পারে। আমাদের বইয়ে এখানে বিকজ লিখে দিল, তুমি ভাবছো বিকজই বুঝে লিখতে হবে, কিন্তু না, এর বিকল্প উত্তরও থাকতে পারে, এখন বিকল্প উত্তর লেখা যেতে পারে। তো বলছে কারণ, কারণ বোঝালে আমাদের বিকজ অথবা অ্যাজ দিতে হবে। এই কারণেই তারা ভালো খাবারগুলো খাচ্ছে না। তারপর চলে আসে আমরা ই নাম্বারে, দে সাফার ফ্রম ভ্যারিয়াস ডিজিজ, তারা বিভিন্ন অসুখ বিসুখে ভুগে। তো আমাকে প্রথমে বাক্যটা পড়ে নিতে হবে, পরে এ বাক্যের অর্থটা কি হতে পারে ওই বাক্যের অর্থের সাথে সামঞ্জস্য রেখে আমাকে এখানে একটা কানেক্টরস বা একটা অ্যাডভার্ব বা একটা কনজাংশন বা একটা ফ্রেজ আমাকে চিন্তা করতে হবে কোন ধরনের কনজাংশন, ফ্রেজ বা অ্যাডভার্ব বসালে এই অর্থের সাথে এটা ম্যাচ করে, আমাকে এভাবে ভেবে তারপর বসাতে হবে। তো বলছে এখানে দে সাফার ফ্রম ভ্যারিয়াস ডিজিজ, তারা বিভিন্ন অসুখ বিসুখে ভুগে। এটা তো চিন্তা করতেই হবে, পাশাপাশি আগের বাক্যের সাথে পরের বাক্যের অর্থের কানেকশনটা কি, আগের বাক্যের অর্থ এবং পরের বাক্যের অর্থ উভয় বাক্যের অর্থ সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। আমরা কিন্তু প্রথমেই বলেছি কেবলমাত্র একটা ইন্ডিভিজুয়াল সেন্টেন্স পরেই কানেক্টরস আনসার করা যাবে না, পাশাপাশি উভয় বাক্যের অর্থই জানতে হবে। যেমন আগের বাক্যের অর্থ ছিল তারা স্বাস্থ্য এবং পুষ্টিবিজ্ঞান সম্পর্কে ধারণা না থাকার কারণেই তারা গুড ফুড খাচ্ছে না, আর এ কারণেই বা কাজেই বা এ কারণেই বা এজন্যই তারা বিভিন্ন অসুখ বিসুখে ভুগে। তুমি দেখো এ বাক্যের পূর্বের বাক্যের অর্থের সাথে পরের বাক্যের অর্থ কিন্তু এখানে একটা সম্পর্ক আছে। তো বলছে এজন্যই বা এ কারণেই বা কাজেই
তারা বিভিন্ন অসুখ বিসুখে ভুগে। তো আমরা যেখানে সু দিয়ে আনসারটা করি রাইট হবে, আবার অ্যাজ এ রেজাল্ট দিয়ে করি তাও রাইট হবে, সুর পরিবর্তে হ্যান্স দেয়ারফোর দিলেও আনসারটা রাইট হবে। যেহেতু আমরা বেশিরভাগ ক্ষেত্রে বাক্যের শেষে সু বসাতেই অভ্যস্ত, এখানে সু বললে বাচ্চারা হ্যাপি হবে। তো আমি এখানে সুই বলতে যাচ্ছি, সু দে সাফার ফ্রম ভেরিয়াস ডিজিজ, কাজেই তারা বিভিন্ন অসুখ বিসুখে ভোগে, কাজেই সু বা দেয়ারফোর। আর এ কারণেই দ্যাট ইজ হোয়াই, এর ফলে অ্যাজ এ রেজাল্ট। তো এই ছিল আমার আজকের টপিক। এরপরের টপিকে আমরা চলে যাচ্ছি। তো এখন আমরা ঢাকা বোর্ড 17 সাল থেকে প্র্যাকটিস করব। তুমি জানো গ্রামারের রুলসগুলো জেনে এসে আমরা বুট কুশন দিয়ে প্র্যাকটিস করব, তাহলে আমাদের অনেক দূর উপকার হবে। তো আজকের লেসন হচ্ছে উই নো দ্যাট, আমরা জানি যে ট্রিজ আর এসেনশিয়াল ফর অল কাইন্ডস অফ ক্রিয়েচার, সকল সৃষ্টির জন্যই বৃক্ষ আবশ্যক। দে গিভ আস নট অনলি ফুড, তারা আমাদের কেবল খাবারই দেয় না। তো এখানে নট অনলি ওরা ইউজ করেছে। তুমি জানো বাক্যে যদি নট অনলি থাকে পরের শূন্যস্থানে অবশ্যই বাট অলসো হবে, যদি পরে থাকে বাট অলসো আগের শূন্যস্থানে অবশ্যই নট অনলি হবে। অনুরূপভাবে বুথ ডট ডট অ্যান্ড, বুথ থাকলে অ্যান্ড হয়, অ্যান্ড থাকলে বুথ হয়, ওটাও আমরা জানি। তো নট অনলি বাট অলসোর বাংলা অর্থ ছিল কেবল নয় আরও আছে। এটা নেগেটিভ সেন্টেন্সে ব্যবহৃত হয়, কেবল নয় আরও আছে, অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তুর একের অধিক দোষ বা গুণ প্রকাশ করতেই নট অনলি বাট অলসো ব্যবহৃত হয়। নট অনলি বাট অলসো হচ্ছে নেগেটিভ সেন্টেন্সে, বুথ এবং অ্যান্ড ওটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে। তো আমরা আনসার করলাম যে তারা আমাদের শুধু খাবার এবং শুধু খাবারই দেয় না, কেবল খাবারই দেয় না, তারা আমাদেরকে অক্সিজেনও দিয়ে থাকে। আচ্ছা, দে প্রটেক্ট আস ফ্রম ন্যাচারাল ক্যালামিটিস, তারা আমাদেরকে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকেও রক্ষা করে। আর 2 নম্বর বলছে দে আর কল্ড দ্য সেভিয়ার অফ আওয়ার এনভায়রনমেন্ট, তাদেরকে বলা হয় আমাদের পরিবেশের সেভিয়ার, রক্ষক বা রক্ষা কবচ। তো এখানে বি নাম্বারটা আনসার করতে গেলে তোমাকে এ নাম্বার সেন্টেন্সের অর্থ তোমাকে খুঁজতে হবে, কেননা আগের বাক্যের অর্থের সাথে পরের বাক্যের অর্থের এখানে সম্পর্ক আছে। এখানে দুটা বাক্যের অর্থ জানা জরুরি, আদারওয়াইজ তুমি বি নাম্বার আনসার করতে পারবে না। কেননা আগের বাক্যে বলছে তারা আমাদের প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা করে, আর পরের বাক্যে বলছে তাদেরকে পরিবেশের রক্ষক বলা হয়। যেহেতু তারা প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা করে, প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা করার কারণেই কিন্তু তাদেরকে পরিবেশের রক্ষক বলা হচ্ছে। তো এখানে আমরা কাজই ধরতে পারি, কাজই সু দে আর কল্ড, আবার অ্যাজ এ রেজাল্ট দিলেও কিন্তু হয়ে যাচ্ছে। এ কারণেই তাদেরকে, এর ফলেই এটা বলা হচ্ছে। সু দিয়ে দেবো আমরা, সো দে আর কল্ড দ্য সেভিয়ার অফ আওয়ার এনভায়রনমেন্ট, কাজেই তাদেরকে বলা হচ্ছে পরিবেশের রক্ষা কবচ। সি নাম্বার, ম্যানি পিপল আর নট অ্যাওয়ার অফ দিস, অনেক লোকেরাই এই সম্পর্কে সচেতন নয়। এখানেও কিন্তু সি নাম্বারটা আনসার করতে গেলে বি নম্বর সেন্টেন্সের অর্থ আমাকে জানতে হবে, এটার সাথে এটা কানেক্টেড। বি নাম্বার বাক্যে বলেছিল তাদেরকে বলা হয় পরিবেশের রক্ষক, এবার সি নাম্বার বাক্যে বলছে লোকেরা এই সম্পর্কে সচেতন নয়। বৃক্ষ আমাদেরকে বাঁচাচ্ছে, তারা পরিবেশকে হেল্প করতেছে, এই বিষয়টা আমাদের সবার জানার কথা ছিল, এই বিষয়টা আমাদের সচেতন হওয়ার কথা ছিল, কিন্তু বৃক্ষ আমাদেরকে সেভ করার পরেও অনেক লোকেরা এটা জানেই না। দেখো, যা হওয়ার কথা ছিল তা হচ্ছে না। তার মানে আগের বাক্যের সাথে পরের বাক্যের অর্থটা বিপরীত হয়ে গেছে, উল্টো হয়ে গেছে। যা হওয়ার কথা ছিল তা কিন্তু হয়নি। গাছ আমাদেরকে রক্ষা করলো, অথচ আমরা তা জানিই না। এজন্য আমাদেরকে বাট ইউজ করতে হবে, কিন্তু আমরা এই সম্পর্কে সচেতন নয় বা লোকেরা সচেতন নয়, এজন্য বাট ইউজ করতে হবে। বাট কিন্তু তারা এই সম্পর্কে অ্যাওয়ার নয়। দে কাট ডাউন ট্রিজ র্যান্ডমলি, তারা নির্বিচারে গাছ কেটে ফেলে। তারপর লিখতে হবে ডি নাম্বার, ফরেস্ট ল্যান্ডস আর শ্রিঙ্কিং, বনভূমি সংকুচিত হচ্ছে। শ্রিঙ্কিং মানে কমে যাচ্ছে, হ্রাস পাচ্ছে বা সংকুচিত হচ্ছে। তো এখানেও আমার আগের বাক্যের অর্থটা পড়ে নিতে হবে, দে কাট ডাউন ট্রিজ র্যান্ডমলি, তারা নির্বিচারে গাছ কাটে। এই যে র্যান্ডমলি বা নির্বিচারে গাছ কাটে, এই কারণেই কিন্তু বনভূমি শ্রিঙ্কিং বা সংকুচিত হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, এই কারণেই এটা কমে যাচ্ছে। তো আগে আছে তোমার কারণ, পরে আছে এখানে ফলাফল। কারণটা থাকে আগের বাক্যে আর ফলাফলটা থাকে পরের বাক্যে, অর্থাৎ তারা নির্বিচারে গাছ কাটার কারণেই ফলাফলটা হলো বনভূমি কমে যাচ্ছে। কাজে আমাকে এখানে দিতে হবে অ্যাজ এ রেজাল্ট। কোনো ঘটনার কারণ হিসাবে আমরা বাক্যের শুরুতে অ্যাজ এ রেজাল্ট ইউজ করি, যে এর ফলে। আর অ্যাজ এ রেজাল্ট বাক্যের শুরুতে বসবে, তারপর একটা কমা থাকবে, দেখো একটা কমাও দেওয়া আছে, এর ফলে বনভূমি কমে যাচ্ছে। এবার ই নাম্বার চলে আসি, পিপল গো অন কাটিং ডাউন ট্রিজ, লোকেরা গাছ কাটা চালিয়ে যায়। ওয়ান ডে দেয়ার উইল বি নো ট্রিজ লেফট ফর আস, একদিন আমাদের জন্য কোনো বৃক্ষই থাকবে না। তো আমরা ই নাম্বারে এসে দেখলাম যে বাক্যের শুরুতে শূন্যস্থান এবং বাক্যের মধ্যে একটা কমা আছে। তো আমরা ধরে নিব যে কমার প্রথম অংশটা হচ্ছে প্রথম ক্লজ বা ফার্স্ট ক্লজ,
কমার পরেরটা হচ্ছে সেকেন্ড ক্লজ বা দ্বিতীয় ক্লজ। তো আমরা জানি যে প্রথম ক্লজটা দেখি এখানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার, পিপল সাবজেক্ট হু এখানে মেইন ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব V1 প্লাস অবজেক্ট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবং কমার পরের অংশটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স, যেমন দেয়ার সাবজেক্ট উইল এখানে ভার্ব V1-এ আছে, শ্যাল উইল থাকে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তো বলা হচ্ছে কমার প্রথম অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট আর কমার পরের অংশটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট। কাজে এটা ইফের রুলসে পড়েছে, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনালে যাবে, বাক্যের শুরুতে ইফ দিতে হবে। আর ইফের বাংলা অর্থ হচ্ছে যদি। তুমি জানো শর্তমূলক বাক্যের শুরুতে যদি অর্থে ইফ বসে, এবং ইফের প্রথম অংশ যদি হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাহলে কমার পরের অংশ হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। আর যদি ইফের প্রথম অংশ হয় পাস্ট ইনডিফিনিট টেন্স পরের অংশ হবে পাস্ট কন্ডিশনাল। যদি প্রথম অংশ হয় পাস্ট পারফেক্ট টেন্স পরেরটা হবে পারফেক্ট কন্ডিশনাল। তো এখানে প্রেজেন্ট ইনডিফিনিট থেকে হয়ে যাবে ফিউচার ইনডিফিনিট। তো আমাকে এখানে ইফ দিতে হচ্ছে। ইফের বাংলা অর্থ হচ্ছে যদি। যদি লোকেরা গাছ কাটা চালিয়ে যায় তাহলেই একদিন দেশে কোনো আমাদের জন্য বৃক্ষ বা গাছ থাকবে না। তো আশা করি সবাই বুঝতে পেরেছো, বাসায় সেই অনুযায়ী সবাই প্র্যাকটিস করতে থাকো। আর আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো। পরবর্তীতে আবারও হাজির হব অন্য কোনো লেসন নিয়ে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।